একদিন পরই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, সংঘাত সংঘর্ষে প্রাণহানির ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চান ভোটাররা। জনগণ চাই সুস্থ একটা নির্বাচন হোক। ভোট দিতে গিয়ে যদি আমরা নিজের জীবনের নিরাপত্তা থাকে না, তা আমরা ভোট দিতে যাব কিভাবে? প্রার্থীদের স্বাক্ষর জাল প্রমাণিত হয়। শরীয়তপুরের চিতলিয়া ইউপি নির্বাচন বাতিল, হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন, নাটোরে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ। সরকারি প্রজ্ঞাপনের সাথে মিলছে না রাজশাহী থেকে দূরপাল্লার বাসের বর্ধিত ভাড়ার হিসাব। সড়ক সেতুর টোল নিয়েও করা হয়েছে সমন্বয়। ওইখানে খালি যে ভাড়া আছে তা তো না, ওইখানে যমুনা টোল আছে। বিষয়টা আমরা রেজাল্ট নিয়েছি যে কত টাকা ভাড়া নির্ধারণ হয়েছে, কিন্তু আমরা প্রশ্ন করিনি তাদেরকে। রাজশাহীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইকারী চক্র গ্রেপ্তার। উত্তেজক ওষুধ সেবন করায় থাকতো না হিতাহিত জ্ঞান, বলছে পুলিশ। মাল্টা চাষ করে ঘুরে গেছে অনেকের ভাগ্যের জায়গা। ফল চাষের উপযোগী পাহাড়, টিলা সমৃদ্ধ মৌলভীবাজারে খুলেছে সম্ভাবনার দ্বার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আর মাত্র একদিন পরই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ, চলছে শেষ মুহূর্তের প্রচারণা। তৃণমূলের এই ভোট উৎসবে অনেক জায়গাতেই হয়েছে সংঘাত সংঘর্ষ, ঝরেছে প্রাণ। স্বতন্ত্র অনেক প্রার্থী সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। ভোট গ্রহণের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত সংঘর্ষ। তৃণমূলের নির্বাচন উৎসব কোথাও কোথাও পরিণত হয়েছে আতঙ্কের। দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার 7 ইউনিয়নে নেওয়া হবে ভোট। বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। উদ্বেগ উৎকণ্ঠায় ভোটাররা। যেই পরিস্থিতি, 6 জন লোক হাসপাতাল, সামনের দিকে কি অবস্থা হয়, পুলিশ পাহারা দিতে আছে কেন? ভোট দিতে গিয়ে যদি আমরা নিজের জীবনের নিরাপত্তা থাকে না, তা আমরা ভোট দিতে যাব কিভাবে? নেত্রকোনাতেও শেষ মুহূর্তে বাড়ছে উত্তেজনা। হামলা হয়েছে প্রার্থীদের ওপরও। বিএনপির প্রার্থী না থাকলেও সবকটি ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ। মায়ের পিঠ এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি। আমার 9টা ওয়ার্ডের মধ্যে আপনার হইল 8টা অফিসে বন্ধ করে দিয়েছে। আমাদের এলাকার পরিবেশ একদম শান্ত, সুন্দরভাবে আমরা মাঠে কাজ করছি। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে শেষ মুহূর্তে চলছে জমজমাট প্রচার প্রচারণা। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। নৌকা মার্কার প্রার্থী, তার সমর্থকরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, নির্বাচনে প্রচার প্রচারণা বাধাগ্রস্ত করছে। দলীয় নেতা কর্মীরা যদি আন্তরিক হয়, আমি শতভাগ নিশ্চিত আমার বিজয় হবে। এবং আমি যদি নির্বাচিত হই, অত্র এলাকায় আমি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে কাজ করব। দ্বিতীয় ধাপে ফেনীর ফুলগাজী উপজেলার 6 ইউনিয়নে নেওয়া হবে ভোট। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট। জনগণ চাই সুস্থ একটা নির্বাচন হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, জনগণের সেবা যেন করে। শুনতেছি সকালে ব্লাড পেপার আসবে। সকালে যদি ব্লাড পেপার আসে তাইলে আমরা সবাই খুশি। এদিকে থমথমে অবস্থা মাগুরার জগদল ইউনিয়নে। নির্বাচন পূর্ব সহিংসতায় এরই মধ্যে প্রাণ গেছে 4 জনের। ভোট গ্রহণের দিন আবারও সংঘর্ষের শঙ্কা ভোটারদের। নির্বাচন পূর্ব সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনীতেও। অনেকটাই ম্লান নির্বাচনী উৎসব। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা। সুষ্ঠু ভোট, আমরা ভোট যার যেখানে মন যাবে সে সেখানে খুশি হয়ে ভোট দেব। নর্ম ভদ্র একটা মানুষকে আমরা নির্বাচনে দেখতে চাই। নির্বাচন কর্মকর্তারা বলছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইতিমধ্যে গাংনী এবং মুজিবনগর উপজেলায় ব্যালটের মাধ্যমে যে ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়ে গেছে। ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই যে নেত্রকোনায় বিশেষ করে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, শতভাগ নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে আগামী 11 নভেম্বর 8 শতাধিক ইউনিয়নে ভোট নেওয়া হবে। বিএনপি দলগতভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে না। জাহিদ হাসান, যমুনা নিউজ।
দর্শক, নির্বাচনী এলাকার খবর সরাসরি জানবো, আমাদের সহকর্মীরা জানাবেন সেই খবর। ফেনীতে যাচ্ছি আরিফুর রহমানের কাছে। আরিফ, শেষ দিনের কেমন দেখতে পাচ্ছেন প্রচারণা প্রার্থীদের, আর সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীরা কতটা আসলে আশাবাদী? তহিদ, আজ মধ্যরাতে কিন্তু শেষ হচ্ছে প্রচারণা। তবে আপনি জানেন যে ফুলগাজী যে উপজেলা, সেই উপজেলা 6টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 3টি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা ভোটে আওয়ামী লীগের 3 জন সমর্থিত প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। সেখানে যে সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত নারী ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি যে 3টি রয়েছে সেই 3টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। যে এখানকার জাসদের যে প্রার্থী, এখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি এখানকার যে দরবারপুর ইউনিয়নের জাসদের যে প্রার্থী, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, সরকার দলের প্রার্থী যে তাকে আসলে তার এজেন্টদেরকে হুমকি দামকি দিচ্ছে। বলা হচ্ছে যে তিনি যে অভিযোগটি করছেন যে ভারত থেকে এজেন্ট আনতে হবে, বাংলাদেশ থেকে কাউকে এজেন্ট দিতে দেওয়া হবে না, এবং যদি বাংলাদেশ থেকে কেউ যদি এজেন্ট হয় তাহলে তাকে মেরে মুহুরী নদীতে ফেলে দেওয়া হবে, এরকম তিনি অভিযোগ করছেন। তবে এই বিষয়টি নিয়ে আমি আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছে নিজামুদ্দিন মজুমদারের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ আসলে সত্য নয়। তিনিও চায় যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে তিনি আসলে বিপুল ভোটে জয় হবেন, এরকম তিনি আশাবাদ ব্যক্ত করছেন। তবে অন্য যে দুটি রয়েছে, যে জিয়ামার এবং আমজাদার ইউনিয়নে, সবচেয়ে আমজাদার ইউনিয়নের যে ব্যাপারটি সেটি হচ্ছে যে সেখানে আপন চাচা এবং ভাতিজার মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে যে যিনি ভাতিজা এবং কি চাচা হচ্ছে যে। আমরা বুঝতে পারছি আরিফ, ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কিছু তথ্য জানালেন। নাটোরের খবরও জানতে চাই, সহকর্মী নাজমুল হাসান যোগ দিচ্ছেন। নাজমুল, নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানতে চাই, আর নিশ্চয়ই নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদা প্রস্তুতি রয়েছে প্রশাসনের। তৌহিদ, আসলে আগামী 11 নভেম্বর নাটোরের কিন্তু 11টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি আসলে বড় হরিশপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায়। এখানে কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। আর প্রশাসন থেকে যে কথা বলা হয়েছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 3 প্লাটুন বিজিবি সদরে থাকবে এবং বড়াইগ্রাম উপজেলায় আসলে 2 প্লাটুন বিজিবি থাকবে এবং প্রতিটি কেন্দ্রে 17 জন আনসার সদস্য থাকবে। মোট আনসার সদস্য থাকবে 2550 জন। এখানে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে আসলে র্যাব পুলিশ কাজ করবে। সদর উপজেলা এবং বড়াইগ্রাম উপজেলায় 12টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। এখানে পুলিশ সুপার লিটন কুমার সাহার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে কোনোভাবেই নির্বাচন পরিস্থিতি যাতে খারাপ না হয় সেজন্য তারা একেবারেই কঠোর অবস্থানে থাকবেন। পাশাপাশি জেলা প্রশাসক শামীম আহমেদ আমাকে জানিয়েছেন যে তারাও ব্যাপক নিরাপত্তামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। আর যে বিষয়টি প্রশাসন থেকে জানানো হচ্ছে যে নাটোরে কিন্তু বড় ধরনের সংঘাত সহিংসতা এখন পর্যন্ত ঘটেনি এবং প্রশাসন আশা প্রকাশ করছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আসলে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ব্যাপক যে প্রস্তুতি এখন পর্যন্ত কিন্তু ভোটারদের মধ্যে কিন্তু প্রচুর উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তৌহিদ, নাজমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম নাটোর থেকে নির্বাচনের খবর, এর আগে আমরা ফেনী থেকে সেখানকার খবর জানছিলাম। এদিকে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে সুবিধামতো সময় নতুন তফসিল ঘোষণা করা হবে। কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিতলিয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে যমুনা টেলিভিশনে 28 অক্টোবর একটি সংবাদ প্রচারিত হয়, যা দিনভর আলোচনায় ছিল। ওই দিনই নির্বাচন কমিশন সচিবালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। 5 কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেয়। এরপরই নির্বাচন বাতিল হয়। দ্বিতীয় পর্যায়ে 11 নভেম্বর নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার 10 ইউনিয়নের মধ্যে ভোট হওয়ার কথা ছিল চিতলিয়া ইউনিয়নে। জামালপুর সদরের শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে গোদা শিমলা বাজারে মানববন্ধনের আয়োজন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটনের সমর্থকরা। বক্তারা অভিযোগ করেন, গতরাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর 9টি প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় ওই মানববন্ধন থেকে। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে জামালপুর সদরের 15টি ইউনিয়নে ভোট নেওয়া হবে।
কিছুক্ষণ আগে নাটোরের খবর আমরা সরাসরি জানছিলাম, সেখানকার বিস্তারিত যদি জানাই, এখানে বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক আলীর নির্বাচনী সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। কর্মী সমর্থকরা সেই প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করে। এছাড়া একই উপজেলার জোনাইল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি উদ্ধারের পর এখন চলছে ভাসিয়ে তোলার কাজ। সকাল থেকে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের কর্মীরা ইঞ্জিন রূপের পানি অপসারণ সহ ফেরিটি পরিষ্কার করেছেন। ফেরির তলদেশে পাওয়া গেছে অন্তত 50টি ছিদ্র, সেখানে ওয়েল্ডিং করা হচ্ছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে বিকেলে ফেরিটি ভাসানো হবে। এরপর দুদিন পর্যবেক্ষণে রেখে ফেরিটি হস্তান্তর করা হবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে। এটার ইঞ্জিন রুম এবং ইঞ্জিন রুমের পিছনে দুইটা প্লাস ট্যাঙ্কি আছে, প্লাস ডেকের মধ্যে অনেক বাঙালি জিনিসপত্র এবং অনেক চালের বস্তা আছে, সেগুলি অপসারণ করছি। সাথে আমাদের পাম্প মেশিনের সাহায্যে ইঞ্জিন রুমের পানি অপসারণ করছি। অঙ্কের সহজ গুণ ভাগের হিসাব দিয়ে মেলানো যাচ্ছে না রাজশাহী থেকে ঢাকা ও চট্টগ্রামের বর্ধিত বাস ভাড়া। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দূরপাল্লার জন্য প্রতি কিলোমিটারে 1 টাকা 80 পয়সা হারে ও ক্ষেত্র বিশেষে আসন সমন্বয় বিবেচনা নিয়ে যে অঙ্ক আসছে, কার্যত নেওয়া হচ্ছে তার থেকে বেশি ভাড়া। সড়ক ও সেতুর টোলের বিষয়টিও ধরা হয়েছে ওই ভাড়ার মধ্যে, অথচ মাঠ পর্যায়ে ভাড়ার কোনো তদারকিই করছে না সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এই ব্যবসায়ীর গন্তব্য ঢাকা। ভাড়া বাড়ার খবর বাড়িতে বসেই পেয়েছেন, কিন্তু টিকিট কাটতে এসে সরকারি প্রজ্ঞাপনে দেয়া হারের সঙ্গে নতুন নির্ধারিত ভাড়ার অঙ্ক আর মেলাতে পারছিলেন না। সাধারণ মানুষগুলোই কিন্তু নিম্ন আয়ের মানুষগুলোই ঢাকা যায়, আর যারা সম্ভ্রান্ত তারা তো এরোপ্লেনে বা অন্যভাবে যায়, প্রাইভেট কারে যায়। সুতরাং এই বিষয়টা সরকারকে দেখা উচিত বলে আমি মনে করি। ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়িয়ে নিয়ে তবেই পরিবহন চলাচল শুরুর প্রথম দিনে রাজশাহী থেকে ঢাকা ও চট্টগ্রামের নতুন ভাড়ার অঙ্ক সব যাত্রীকেই বিস্মিত করেছে। সরকারি হিসেবে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব 256 কিলোমিটার, আর রাজশাহী থেকে চট্টগ্রাম 496 কিলোমিটারের পথ। সেখানে রাজশাহী থেকে এই দুই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 600 ও 1000 টাকা। সরকারের বেঁধে দেয়া 1 টাকা 80 পয়সা হারে ভাড়া হিসেব করলে রাজশাহী থেকে ঢাকায় 77 ও রাজশাহী থেকে চট্টগ্রাম 59 কিলোমিটারের বাড়তি ভাড়া নিচ্ছে পরিবহন কোম্পানিগুলো। স্থানীয় সড়ক পরিবহন গ্রুপের নেতাদের কাছেও এর সঠিক ব্যাখ্যা নেই। তবে ঢাকা থেকে বড় পরিবহন ব্যবসায়ীরা ভাড়া বেঁধে দেয় এ নিয়ে খুব একটা কথা বলতেও চাইছেন না তারা। এই ভাড়াটা ওনারা যেহেতু কেন্দ্র থেকেই করে, তো বিষয়টা আমরা রেজাল্ট নিয়েছি যে কত টাকা ভাড়া নির্ধারণ হয়েছে, কিন্তু আমরা প্রশ্ন করিনি তাদেরকে। ঢাকার পরিবহন কোম্পানিগুলোর স্থানীয় কর্মীদের দাবি, সড়ক ও সেতুর টোলের বিষয়টি মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ওইখানে খালি যে ভাড়া আছে তা তো না, ওইখানে যমুনা টোল আছে না, সব রেট মিলিয়ে করা আছে। এটা আপনার প্রশ্ন করেন আমার মন্ত্রী মহোদয়, আমার মালিক সমিতির সভাপতি, এদেরকে প্রশ্ন করেন, তাহলে ওরা ভালো বলতে হবে। বিআরটিএর এই কর্মকর্তা নিজেই স্বীকার করলেন প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া বাড়ার কথা শুধু দূরত্ব হিসেবে, সড়ক বা সেতুর টোলের জন্য বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। দূরপাল্লার গাড়ির এটা আমাদের হেডকোয়ার্টার থেকে একটা রুট চার্ট করে ওরা ভাড়া নির্ধারণ করে দিবে যে এই হারে 1 টাকা 80 পয়সা হিসাবে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব কত কিলো এবং কত আসবে। এটা পাওয়ার পরে বুঝতে পারবো যে ওনারা বেশি নিচ্ছে না কম নিচ্ছে। বর্ধিত ভাড়ার প্রথম দিনে গুরুত্বপূর্ণ এই দুই রুটে এমন অসামঞ্জস্য থাকলেও ম্যাজিস্ট্রেটের অভাবে নজরদারির জন্য মাঠে নামা যায়নি বলে জানিয়েছে বিআরটিএ। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কালীতলা পার্কিংয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে 6000 আমদানি পণ্য বোঝাই ট্রাক। ফলে বড় ধরনের প্রভাব পড়ছে দু দেশের বাণিজ্যেই। আমদানি কমে যাওয়ায় ইতিমধ্যে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামতে শুরু করেছে। বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল পার্কিংয়ে আটকে আছে প্রায় 6000 পণ্যবাহী ট্রাক। নানান ঝক্কি পেরিয়ে প্রতিটি ট্রাককে প্রবেশ করতে সময় লাগছে 30 থেকে 35 দিন, আর প্রতিদিন ট্রাক প্রতি গুনতে হচ্ছে 2000 টাকা চাঁদা। পশ্চিমবাংলা হাওড়া থেকে মালটা লোড হয়েছে কম, আমাদের 1 মাস সময় লেগেছে গাড়িটা বাংলাদেশে আসতে। আর গাড়িতে 3000 থেকে 3500 টাকা পার
ডে চাঁদা দিতে হয়, যেটা সম্পূর্ণ আমদানিকারকের উপরে আসে। মাঝে মাঝে ইন্ডিয়ায় লিঙ্ক থাকছে না, এতে করে আমাদের খুব দুর্ভোগে পড়তে হচ্ছে। মালামাল রাখার কোনো জায়গা নাই। ইন্ডিয়ান পার্টে প্রায় 9.5 থেকে 10,000 ট্রাক দাঁড়ানো আছে। ওরা বাধ্য করছে ট্রাকগুলো কালীতলা পার্কে ঢুকাই দিয়ে সেখানে 1 থেকে 1.5 মাসগুলো ড্যামারেজ খাওয়ানোর জন্য। আর ড্যামারেজের প্রতি প্রায় 2,000-2,500 টাকা যেটা যাচ্ছে, সেই টাকাটা বাংলাদেশের আমদানিকারকদের ঘাড়ে পড়ছে। বেনাপোল কর্তৃপক্ষ জানায় দেশীয় শিল্পের 75% কাঁচামাল এবং খাদ্যদ্রব্য আমদানি হয় এই বন্দর দিয়ে। চাঁদা আদায় ও আমদানির দীর্ঘসূত্রিতা এড়াতে স্থলবন্দরটির থেকে মুখ ফেরাচ্ছেন আমদানিকারকরা। এ নিয়ে ভারতীয় কাস্টমস বন্দর ও সেখানকার ব্যবসায়ীদের সাথে একাধিকবার বৈঠক করলেও তা সফল হয়নি। তাদের এই ধীরগতির কারণে আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা পর্যাপ্ত ট্রাক পাচ্ছি না বলে আমরা দিতে পারছি না। সেই কারণে আমাদের ব্যবসায়ীরাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমন টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে রাজস্ব আয়েও। আর এর প্রভাব অবশ্যই আমাদের রাজস্বের উপরে পড়ছে এবং পড়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে লক্ষ্যমাত্রার তুলনায় আমরা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের আদায়ের তুলনায় এবছর এখনো পর্যন্ত আমরা প্রায় 5% পর্যন্ত এগিয়ে আছি। বেনাপোল বন্দর দিয়ে দিনে একসময় প্রবেশ করত 7 থেকে 800 পণ্যবাহী ট্রাক। আর্থিক ক্ষতি এড়াতে আমদানিকারকদের অনাগ্রহে সে সংখ্যা গিয়ে ঠেকেছে 250-তে। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, থাকা যাবে না 30 দিনের বেশি, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ঢাকা থেকে সড়কপথে ভারত যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, ট্যুরিস্ট ভিসা চালু হবে পূর্ব ঘোষিত 15 নভেম্বর থেকে। শুরুতে ভিসা সীমিত পরিসরে দেওয়া হবে। প্রথমে কিছুদিন শুধু আকাশপথে যাওয়া যাবে, পরবর্তীতে স্থল ও রেল বন্দর দিয়েও যাত্রীরা যেতে পারবে। এর আগে আখাউড়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগামী 13 নভেম্বর একই পথে দোরাইস্বামীর ঢাকায় ফেরার কথা রয়েছে। फिलहाल के लिए शॉर्ट टर्म वीजा ही होगा। আমরা স্বল্প মেয়াদে ভিসা দেব। 30 দিনের বেশি থাকার নির্দেশনা দেয়া হবে না, কারণ এখনো করোনার শঙ্কা আছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে স্থল ও রেলপথেও ভারতে যাওয়ার ভিসা দেয়া হবে। আপাতত বিমানেই যেতে হবে। খুলনার দিঘুলিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এলাকার পাশে এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। মামলার তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে বিভিন্ন সময় 5ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে একই এলাকার প্রভাবশালী মোহাম্মদ শাহিন। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় গত 1 সেপ্টেম্বর শাহিনকে একমাত্র আসামি করে মামলা করা হয়। এরপর থেকে শাহিন পলাতক ছিল। গত 30 অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেয় ওই শিক্ষার্থী। 13 বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ। জানানো হয়েছে, সামান্য টাকার জন্যই এই চক্রের সদস্যরা চালকদের হত্যা করত। খুন করার আগে সেবন করত বিশেষ ধরনের উত্তেজক ওষুধ। 6 অক্টোবর রাতে নগরীর লক্ষ্মীপুর থেকে যাত্রী হিসেবে আব্দুল কাদেরের অটোরিকশায় ওঠেন আলামিন ও কাউসার। সেখান থেকে নগরীর সাগরপাড়ায় পৌঁছালে নির্জন স্থানে নিয়ে গিয়ে রিকশাচালককে খুন করে তারা। পুলিশ বলছে, খুন করার পর হত্যাকারীরা পালিয়ে যায় অটোরিকশা নিয়ে। নাটোরের লালপুরে বিক্রি করে 24,000 টাকায়। বেশি টাকা না, একটা অটোরিকশা মনে করেন 1,20,000, এরা মানে 20,000-22,000 টাকা বিক্রি করে। জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা জানায়, ছিনতাইয়ের আগে একটি উত্তেজক ওষুধ খাওয়ানোয় হিতাহিত জ্ঞান ছিল না তাদের। সে বলতেছে, স্যার আমাকে এই যে কাউসার এমন একটা ট্যাবলেট খাওয়াই দিছে, সে নাকি তার কোনো হিতাহিত জ্ঞান নাই। ডিসিপ্লিন নাকি একটা ট্যাবলেট বের হয়েছে, এই ট্যাবলেটটা খেলে নাকি সে ওই যে কোনো মানুষকে খুন করতে পারে। পুলিশ বলছে, একটি সংঘবদ্ধ চক্র পুরো অঞ্চলে জড়িত এমন ছিনতাই কাজে। এবছর নগরীর নওদাপাড়ায় অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় আনিসুর রহমান ও গোদাগাড়ি কাকুনহাটে শমশেরকে হত্যা করে দুর্বৃত্তরা। চুরির ঘটনাও ঘটে বেশ কয়েকটি। এর আগে কাটাখালীতে একটা অটো ছিনতাই করেছিল। এই ছিনতাইয়ের কালীন সময় তারা কিন্তু ধরা খেয়েছে। ওখানে তাদেরকে 15,000 টাকা জরিমানা করেছে। এই জরিমানার টাকা আদায় করার জন্য তারা এই হত্যাকাণ্ডটা করেছে। তারা বোঝা যায়, এই ঘটনার সূত্র থেকে বোঝা যায় এদেরকে তারা অনেকগুলা এইসব অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
পুলিশের দাবি এসব ঘটনার আসামিদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের মোটিভ বের করতে পেরেছেন তারা। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকালে 9টায় জীববিজ্ঞান অনুষদে শুরু হয় ভর্তিযুদ্ধ। 5 শিফটে 5টি সেট প্রশ্নপত্রে এবারের পরীক্ষা হচ্ছে। আজ সকাল 9টা থেকে 10:45, 10:30 থেকে 11:15, দুপুর 12টা থেকে 1:45, 2:45 থেকে 2:30 এবং 3:15 থেকে 4টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকা ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী 21 নভেম্বর পর্যন্ত হবে বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা। মোটামুটি ভালোই, এখন রেজাল্ট দিলে বাকিটা দেখা যাবে। 200+ পরীক্ষার্থী পার সিটের জন্য যুদ্ধ করতেছে, তো এটা বিশাল একটা যুদ্ধ, তো অবশ্যই ভালো বলেই এখানে সবাই পরীক্ষা দিতে আসছে। নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। সাদা পোশাকে পুলিশ আছে এবং ড্রেসেও আছে। আমাদের শৃঙ্খলা এবং নিরাপত্তা উপকমিটি আছে ভর্তি পরীক্ষার জন্য। জয়পুরহাটের জীবনপুর উচ্চ বিদ্যালয়ে 3 কর্মচারী নিয়োগে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকরি প্রত্যাশীদের দাবি মোটা টাকা চাওয়া হয়েছে, তবে অস্বীকার করেছেন এই অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতি। পাঁচবিবির জীবনপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথেই শিক্ষা কার্যক্রম চলছিল প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি নতুন 3টি পদে কর্মচারী নিয়োগ ঘিরে হঠাৎ বদলেছে সেই চিত্র। প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি, চাকরি পেতে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয়েছে। যারা সেটা দিতে পেরেছে কেবল তাদেরই নিয়োগ দিয়েছেন শিক্ষক আর সভাপতি। সভাপতি এবং হেডমাস্টারের সঙ্গে আমরা যোগাযোগ করি, উনি বলে 12 লাখ টাকা লাগবে। হেড স্যার বলে না, 10 লাখ আছে, 9 লাখ আছে, 8 লাখ আছে, তোমার 5 লাখ টাকা দিয়ে হবে না কোনো চাকরি। সার্কুলার ছাড়া কেমন করে নিয়োগ হয় এটা আমি আদৌ বুঝতে পারিনি। অনিয়ম দুর্নীতির বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। পাঁচবিবি এনএলবি অর্থাৎ সরকারি পাইলট স্কুলে পরীক্ষা নিয়োগ বোর্ড হয়েছিল, সেখানে 16 জন ক্যান্ডিডেট উপস্থিত ছিল। আর অর্থনৈতিক লেনদেন কোনো কিছু হয়েছে নাকি আমি জানি না। বিষয়টি জানতে চাইলে উত্তেজিত হন প্রধান শিক্ষক ও সভাপতি। অভিযোগ অস্বীকার করে দাবি করেন নিয়ম মেনেই সব হয়েছে। মিটিং হয়েছে, ওরা সই করে দিচ্ছে, ওরা বলিছে অফার না দিলে তো আমি নিতে পারবো না। আমি কি এককে এটা নিতে পারি? এখন যদি কেউ বলে সেটা তো আমার করার কিছু নেই। স্থানীয় কোনো ক্যান্ডিডেট তো আমরা আসলোই না, তা আমাদের প্রশ্নটা আসবে কেন? 1993 সালে প্রতিষ্ঠিত জীবনপুর উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত হয় 2000 সালে। বর্তমানে শিক্ষক 14 আর স্টাফ আছেন 5 জন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় দুবলার চরে রাস পূজা ঘিরে রাসমেলা বন্ধের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সীমিতভাবে পূজার অংশ নিতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। রাস উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে বাগেরহাটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। আগামী 17 থেকে 19 নভেম্বর পর্যন্ত এই উৎসব উদযাপিত হবে। জেলা প্রশাসন ও দুবলা রাস উদযাপন কমিটি জানায়, এবার শুধুমাত্র পূজা, পুণ্যস্নান ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে। সুন্দরবন বন বিভাগে নির্ধারিত 5টি পয়েন্টে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি জমা দিয়ে অনুমতি সাপেক্ষে উৎসবে অংশ নিতে পারবেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ দেশ বিদেশের 10 থেকে 15,000 ভক্ত উৎসবে অংশ নেবেন বলে জানান আয়োজকরা। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী যাবে, প্রত্যেক পুণ্যার্থী বা পুণ্যস্নানা যারা যাবে তাদের ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিতে হবে। পুজোর স্থানে মাত্র 8-10টা দোকান উপস্থিত থাকবে। যারা পুজোর সাথে সংশ্লিষ্ট জড়িত তাদের থাকবে। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি বাগেরহাটে যেতে চাই আমাদের সহকর্মী ইয়ামিন আলীর কাছে। ইয়ামিন, এই যে রাসমেলা বন্ধের সিদ্ধান্ত, ভক্ত অনুরাগীরা এই বিষয়ে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? আর সার্বিক উৎসবের যে প্রস্তুতি সেটিও নিশ্চয়ই এবার কিছুটা বদলাচ্ছে, সেই পরিবর্তনগুলো সম্পর্কেও জানতে চাই। আসলে একটি বিষয় বলি, সেটি হলো যে যখন সারা বিশ্ব করোনা নামক একটি ভাইরাসে স্তম্ভিত হয়ে আছে, ঠিক সে সময় কিন্তু রাসমেলাটার যারা ভক্তরা আছে তারা কিন্তু এই বিষয়টি মেনে নিয়েছে যে আসলে রাসমেলাটা এখানে তাদের কাছে মুখ্য না, তাদের কাছে মুখ্য হলো পুণ্য স্নান এবং তাদের যে পূজা এবং অর্চনা আছে এটি তাদের কাছে মুখ্য। এই কারণে তারা সাগর মোহনায় প্রতি বছর এই সময়টিতে তারা হাজার হাজার ভক্ত যারা আছে তারা সেখানে জড়ো হয়।
জড়ো হয়ে তারা তাদের যে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তারা তাদের সেই ধর্মীয় যে রীতি ফানুস উড়ানো, এছাড়া যেখানে যে পূর্ণ স্নান, তাদের এখানে যে পূজা করা, তারা সেটি করে থাকে। আর পাশাপাশি এটিকে যে প্রশাসন বন্ধ করেছে এবং যে মন্ত্রণালয় যে একটি নির্দেশনা দিয়েছে, পরিপত্র দিয়েছে, সেখানে তারা বলছে যে সামাজিক যে দূরত্ব সেটিকে মেনে এবং শুধুমাত্র ধর্ম অবলম্বীরা, সনাতন ধর্ম অবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে যেতে পারবে। বন বিভাগের যে নির্ধারিত 6টি পয়েন্ট আছে, সেই 6টি পয়েন্ট থেকে তারা প্রয়োজনীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ছবি দিয়ে তারা অনুমতি নিয়ে সেখানে তারা যাবেন এবং তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে এখানে বন বিভাগের যে বন্য প্রাণী আছে এবং কোভিডের যে একটি মহামারী ছিল সেটিকে বিবেচনায় রেখেই কিন্তু এই বিষয়টি গ্রহণ করায় যারা এই ধর্ম অবলম্বী আছে বা সনাতন ধর্মের যারা নেতারা আছেন তারা এই বিষয়টিকে আসলে সাধুবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে। তারা বলছে যে যখন এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে তখন তারা তাদের যে স্বাভাবিক যে মেলাটা সেটিও তারা করবেন এবং তাদের যে পুণ্য স্নান বা তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান তারা সেটিও করবেন। এটা নিয়ে তাদের ভিতরে যে কোনো ধরনের মিশ্র প্রতিক্রিয়া বা ক্ষোভ এটা আমরা আসলে পরিলক্ষিত আমাদের কাছে হয়নি, বরং তারা এটিকে স্বাগত জানিয়েছে যে সরকার তাদেরকে সহযোগিতা করছে এবং এই যে তারা সেখানে হাজার হাজার মানুষ যাবেন, প্রায় 10 থেকে 15,000 তারা নারী পুরুষ যাবেন, সেখানে তারা তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন সেই বিষয়টি তাদেরকে প্রশাসন, বিশেষ করে বন বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা যে সার্বিক সহযোগিতা করতেছে এটি তারা সন্তোষ প্রকাশ করেছে। এইটার যিনি সাধারণ সম্পাদক আছে প্রদীপ বসু সন্তু আমাকে এটি জানিয়েছেন। তৌহিদ, এই ছিল এখানকার সার্বিক অবস্থা। ইয়ামিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম বাগেরহাট থেকে সেখানে রাসমেলা উদযাপন এবার হবে না, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শেরপুরের শ্রীবর্দীতে পাহাড়ি বনাঞ্চল বালিঝুরি রেঞ্জের মালাকোচা এলাকা থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা জানায় গত রাত 3টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে সবজির বাগান নষ্ট করছিল হাতিটি। কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় বন্য হাতির আনাগোনা বেড়েছে। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা সবজির ক্ষেত রক্ষায় চারদিকে বিদ্যুতের লাইন দেওয়া ছিল, সেই তারে বিদ্যুতায়িত হয়েই এই হাতিটি মারা যেতে পারে। মৃত হাতিটি পুরুষ, বয়স 25 থেকে 30 বছর বলে জানিয়েছেন কর্মকর্তারা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তারা। আমার ধারণা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটে হয়তো হাতিতে মারা গেছে, কারণ এই এলাকার মানুষজন ফসল এবং বাড়ি বাঁচানোর জন্য হয়তো বৈদ্যুতিক লাইন দেয়, যে কোনো ধরনের। এরপরেও ময়নাতদন্তের পরে আসলে সবকিছু জানা যাবে। চাষিদের ধারাবাহিক সাফল্যে মৌলভীবাজারে আগ্রহ বাড়ছে মাল্টা চাষে, বাড়ছে বাগানের সংখ্যাও। গেল কয়েক বছরে কৃষি বিভাগের সহায়তা ও মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে মাল্টা চাষ করে পাল্টে গেছে অনেকের জীবন। রসালো এই ফল চাষের উপযোগী পাহাড় টিলা সমৃদ্ধ এই জেলায় এখন নতুন করে অনেকেই ঝুঁকছেন মাল্টার চাষে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার খোলসা গ্রামের সৌদি আরব ফেরত জাকির হোসেন 2014 সালে 2 বিঘা জমিতে বাড়ি এক জাতের মালটা বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। 2 বছর পরেই গাছে ফল আসা শুরু করে। বাজারে রসালো এই মিষ্টি ফলের ব্যাপক চাহিদা থাকায় সাফল্য পান তিনি। শুধু জাকির হোসেন নয়, মালটা চাষে লাভবান হচ্ছেন আরো অনেকে। 3 বছর হয়ে গেছে বয়স, এবার প্রথম মালটা আইছে, যথেষ্ট আইছে। প্রতি গাছও আমি 30 থেকে 40 কেজির মতো মালটা পাইতাম। এই অঞ্চলের মালটার স্বাদ ওয়াকার ভালো, আর বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ায় মালটা চাষের দিকে ঝুঁকছেন অনেকে। বাড়ছে কাজের সুযোগও। এখানে 150 টাকা করে মালটা বিক্রি হয় এবং এই মালটা অনেক ভালো। মৌলভীবাজারের মাটিতে যে মালটা চাষ হয় এটা আমাদের ধারণা ছিল না এবং আমরা এর আগে এই বিশ্বাসটাও আমাদের ছিল না। এখন এই বাগান দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং আমরা নিজেরাও চেষ্টা করতেছি আগামীতে এই মালটা বাগান করব। জেলায় বাগানের সংখ্যা 350টি। সম্ভাবনাময় এ ফল চাষে কৃষকদের আরও সম্পৃক্ত করে মাল্টা জোন হিসেবে গড়ে তোলার কাজ চলছে, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই মালটা প্রতি বছরই সম্প্রসারিত হচ্ছে। কমলা এবং মালটা চাষের একটা সম্ভাবনা আছে। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে মৌলভীবাজার মালটা চাষের জন্য একটা ব্র্যান্ড হিসাবে সেটা পরিচিতি লাভ করবে। জেলার 7 উপজেলার 103 হেক্টর জমিতে বাড়ি এক জাতের মালটা চাষ হয়েছে এবং বেড়েছে উৎপাদনও। গত বছর উৎপাদন ছিল প্রায় 500 মেট্রিক টন, তা বেড়ে এবার হয়েছে 670 মেট্রিক টন। জোহরা সেতু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশ।